আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম, পরে বিস্তারিত। হরমুজ প্রণালী খুলতে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে দিল নতুন শর্ত। হুমকি দিয়ে ইরানের সাথে আলোচনা সফল হবে না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার দূত। আরও জানিয়ে দিব, বৃষ্টির সন্ধানে গিয়ে মানবদেহের টুকরো পেল যুক্তরাষ্ট্রের পুলিশ। নামমাত্র যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫০০। আরও থাকছে, ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রনডোম পাঠিয়েছিল ইসরায়েল। সর্বশেষ থাকছে, নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক ২ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ প্রণালী খুলতে প্রস্তুত ইরান, যুক্তরাষ্ট্রকে দিল নতুন শর্ত। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ঘিরে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। যুদ্ধের অবসান ও উত্তেজনা কমাতে প্রণালীটি পুনরায় চালু করার ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত পাঠিয়েছে তেহরান। সোমবার ২৭ এপ্রিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত ২টি সূত্রের বরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। যুদ্ধ শুরুর পর প্রথমে ইরান এটি বন্ধ ঘোষণা করে, পরে যুক্তরাষ্ট্র সেখানে অবরোধ জোরদার করে। ফলে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ একটি কেন্দ্রীয় ইস্যুতে পরিণত হয়েছে। এমন প্রেক্ষাপটে প্রণালীটি খুলে দেওয়ার প্রস্তাব দিয়ে কূটনীতিক তৎপরতা বাড়াল তেহরান। তবে প্রস্তাবটি নিয়ে ওয়াশিংটনেও উদ্বেগ তৈরি হয়েছে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, হরমুজ নিয়ে কোনো সমঝোতা হয়ে গেলে এবং ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ উঠে গেলে যুক্তরাষ্ট্রের হাতে চাপ প্রয়োগের বড় একটি উপায় কমে যাবে। এতে করে ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করা বা দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করায় রাজি করানো কঠিন হয়ে পড়তে পারে, আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান ও ওমান সফর শেষ করে রাশিয়ায় আলোচনার জন্য পৌঁছেছেন। তার এই কূটনীতিক সফরের মধ্যেই নতুন প্রস্তাবের বিষয়টি সামনে এলো। বিশেষজ্ঞদের মতে, সামরিক উত্তেজনার পাশাপাশি কূটনীতিক চালচলনে এখন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই আলোচনার অগ্রগতির ওপর। হুমকি দিয়ে ইরানের সাথে আলোচনা সফল হবে না, যুক্তরাষ্ট্রকে রাশিয়ার দূত। ইরানের সাথে শান্তি আলোচনায় ব্ল্যাকমেইলিং ও আল্টিমেটাম দিয়ে কোনো কাজ হবে না, এমন মন্তব্য করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। সামাজিক মাধ্যম এক্স-এ সাদেক টুইটে দেয়া পোস্টে এই কূটনীতিক বলেন, পেশি প্রদর্শন, সামরিক শক্তি প্রয়োগ ও কঠোর নিষেধাজ্ঞার হুমকি দেখিয়ে আলোচনা চালিয়ে নিতে অভ্যস্ত যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরানের সাথে এসব উপায়ে সুবিধা করা যাবে না। কূটনৈতিক সমাধানের পথে এগোতে চাইলে হুমকি ধামকি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো পন্থা হবে, এমন পরামর্শ দেন মিখাইল। রুশ এই কর্মকর্তার দাবি, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়া। এ সময় যুক্তরাষ্ট্রকে ৩টি আচরণ, ব্ল্যাকমেইলিং, আল্টিমেটাম এবং ডেডলাইন ত্যাগের উপদেশও দেন তিনি। বৃষ্টির সন্ধানে গিয়ে মানবদেহের টুকরো পেল যুক্তরাষ্ট্রের পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির সন্ধানে গিয়ে জলাশয় থেকে মানবদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও ওই দেহাবশেষ শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সময় রোববার গভীর রাতে ফ্লোরিডা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। উদ্ধার হওয়া দেহাংশটি পিনেলাস কাউন্টির ট্যাম্পা বে এলাকার জলাশয় থেকে পাওয়া যায়, যেখানে বৃষ্টির মরদেহের সন্ধান করছিল তদন্তকারীরা। হিলসবরো কাউন্টি শরিফের কার্যালয় জানায়, ইন্টারস্টেট ২৭৫ ও 4th স্ট্রিট নর্থ
এলাকার কাছ থেকে দেহাবশেষটি উদ্ধার করা হয়েছে, যা হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের সেন্ট পিটার্সবার্গ অংশের কাছাকাছি। এদিকে তদন্তকারীরা ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টিকে মৃত বলে ধারণা করছেন। তিনি গত সপ্তাহে একই বয়সী জামিল আহমেদ লিমনের সঙ্গে নিখোঁজ হন। এর আগে শুক্রবার ট্যাম্পার একটি ব্রিজের কাছে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবু গারবিয়াহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্রসহ পূর্ব পরিকল্পিত ২টি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি জামিন ছাড়াই আটক আছেন। রোববার প্রকাশিত আদালতের নথিতে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে লিমন ও আবু গারবিয়াহ নিখোঁজ হওয়ার আগে অভিযুক্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট চ্যাট জিপিটিতে মরদেহ গুম করার উপায় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছিলেন। নথি অনুযায়ী ১৩ এপ্রিল তিনি জানতে চান কাউকে কালো আবর্জনার ব্যাগে ভরে ফেলে দিলে কি ঘটতে পারে এবং সেটি কিভাবে শনাক্ত করা সম্ভব। পরবর্তী দিনগুলিতে তিনি গাড়ির ভিআইএন নম্বর পরিবর্তন এবং লাইসেন্স ছাড়া অস্ত্র রাখার বিষয়েও প্রশ্ন করেন। তদন্তে আরও জানা গেছে ১৭ এপ্রিল গভীর রাতে অভিযুক্তের ফোনের লোকেশন হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকায় পাওয়া যায়, যেখান থেকে পরে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ফরেনসিক প্রতিবেদনে বলা হয়েছে লিমনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল এবং পিঠের নিচে গভীর ক্ষত লিভার পর্যন্ত পৌঁছেছিল। ময়নাতদন্তে এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দারা লিমন ও আবু গারবিয়াহের শেয়ার করা অ্যাপার্টমেন্টে বিশেষ রাসায়নিক ব্যবহার করে ব্যাপক রক্তের দাগ শনাক্ত করেছেন। রান্নাঘর, করিডর এবং শোবার ঘর জুড়ে এসব দাগ পাওয়া যায়, যার কিছু অংশ মানুষের আকৃতির মতো ছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। প্রসিকিউটররা জানিয়েছেন অপরাধের নৃশংসতা বিবেচনায় অভিযুক্তকে জামিন না দিয়ে বিচার শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন করা হয়েছে। উল্লেখ্য, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী লিমন ও বৃষ্টিকে সর্বশেষ ১৬ এপ্রিল ট্যাম্পা এলাকায় দেখা যায়। পরের দিন থেকেই তারা নিখোঁজ ছিলেন। অভিযুক্তের বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যা, মরদেহ গুম, তথ্য প্রমাণ নষ্ট করা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। আগামী মঙ্গলবার তাকে পুনরায় আদালতে হাজির করা হবে। নামমাত্র যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫০০। লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২রা মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত মোট ২৫০৯ জন নিহত এবং ৭৭৫৫ জন আহত হয়েছেন। রবিবার ২৬ এপ্রিল সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২রা মার্চ সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও শুরু করেছে দেশটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ এপ্রিল প্রথমবারের মতো ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এদিকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে। ইসরায়েল, লেবানন যুদ্ধবিরতি। ইরান যুদ্ধে আমিরাতকে রক্ষায় সেনাসহ আয়রন ডোম পাঠিয়েছিল ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম রোকায়েন করেছিল ইসরায়েল। এছাড়া এটি পরিচালনার জন্য দেশটিতে বেশ কয়েকজন সেনাও পাঠিয়েছিল তেল আবিব। রোববার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোনো দেশে আয়রন ডোম পাঠানোর ঘটনা এটি প্রথম। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইরান দেশটিতে প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২২০০রও বেশি ড্রোন ছুড়েছে। এর ফলে এই যুদ্ধে ইসরায়েল সহ এই অঞ্চলের অন্য সব দেশের তুলনায় আরব আমিরাতকেই সবচেয়ে বেশি হামলার লক্ষ্যবস্তু হতে হয়েছে। পুরো যুদ্ধ জুড়ে এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। এরই অংশ হিসেবে তারা উপসাগরীয় দেশগুলির উপর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি ইরান হরমুজ প্রণালীও বন্ধ করে দেয়, যা জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত। সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব হলেও কিছু ক্ষেপণাস্ত্র সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতির মুখে বাধ্য হয়েই মিত্রদের কাছে সহযোগিতা চায় আবুধাবি। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক ফোন আলাপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের নির্দেশ দেন। বলা হচ্ছে, এই আয়রন ডোম ব্যবস্থাটি ইরানের ছোড়া ডজনখানেক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে। ২০২০ সালে স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। দুই
দুই দেশের এই সম্পর্কের নেপথ্যে অন্যতম প্রধান কারণ ছিল ইরানের দিক থেকে আসা অভিন্ন হুমকি। গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন যে দুই দেশ সামরিক ও রাজনৈতিকভাবে নিবিড় সমন্বয়ে কাজ করছে। এমনকি উপসাগরীয় দেশগুলির জন্য হুমকিস্বরূপ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রগুলি ধ্বংস করতে যুদ্ধ চলাকালীন দক্ষিণ ইরানে ইসরায়েলি বিমান বাহিনী অভিযান চালিয়েছে। প্রতিবেদনে উল্লেখিত তথ্য অনুযায়ী দুই দেশের কর্মকর্তারাই এখন বলছেন তাদের এই অংশীদারিত্ব বর্তমানে নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। তবে এতে আরও উল্লেখ করা হয়েছে, যখন ইসরায়েল নিজে ব্যাপক হামলার মুখে ছিল তখন দেশের বাইরে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর এই সিদ্ধান্ত খোদ ইসরায়েলিদের মধ্যেই ক্ষোভের সৃষ্টি করতে পারে। অ্যাক্সিওস আরও জানিয়েছে, আরব আমিরাতের মাটিতে ইসরায়েলি সেনার উপস্থিতি সে দেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য সংবেদনশীল হতে পারে। তবে প্রতিবেদনে উদ্ধৃত এক সহ্য আমিরাতি কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় ইসরায়েল যে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত তা কখনোই ভুলবে না। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেন্সকি এবং দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও বিভিন্ন সময় আয়রনডোম প্রযুক্তি চেয়ে ইসরায়েলের কাছে আবেদন জানিয়েছিলেন। তবে কিয়েভের সেই অনুরোধ বারবারই প্রত্যাখ্যান করেছে তেল আবিব। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের নতুন সমীকরণ, নেতানিয়াহুর বিরুদ্ধে একাট্টা সাবেক দুই প্রধানমন্ত্রী। চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবা নির্বাচনকে সামনে রেখে বেঞ্জামিন নেতানিয়াহুর জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একজোট হবার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রভাবশালী বিরোধী নেতারা। স্থানীয় সময় রোববার ২৬ এপ্রিল ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থী নাফতালি বেনেট এবং মধ্যপন্থী ইয়ার লাপিদ এক বিবৃতিতে ইয়েশ আতিদ পার্টি এবং বেনেট ২০২৬ পার্টিকে একীভূত করার ঘোষণা দিয়েছেন। বিবৃতিতে বলা হয়, তাদের এই জোটের লক্ষ্য হল একটি বিভক্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করা। নাফতালি বেনেটের কার্যালয় জানিয়েছে নতুন দলটির নাম হবে টুগেদার এবং তিনি এই দলের নেতা হবেন। টেলিভিশনে প্রচারিত এক যৌথ বিবৃতিতে বেনেট বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আজ রাতে আমার বন্ধু ইয়ার লাপিদের সঙ্গে আমি আমাদের দেশের জন্য এ পর্যন্ত নেয়া সবচেয়ে জায়নবাদী এবং দেশপ্রেমিক পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে লাপিদ বলেন, বেনেট একজন ডানপন্থী রাজনীতিবিদ কিন্তু সৎ এবং আমাদের মধ্যে আস্থা রয়েছে। লাপিদ আরও বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হল জোটকে ঐক্যবদ্ধ করা, অভ্যন্তরীণ বিভাজনের অবসান ঘটানো এবং আসন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়লাভের জন্য সব প্রচেষ্টা কেন্দ্রীভূত করা এবং ইসরায়েলকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বেনেট বলেন, নির্বাচিত হলে তিনি ২০২৩ সালের ৭ই অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলার পূর্ববর্তী ব্যর্থতাগুলো তদন্তের জন্য একটি জাতীয় কমিশন গঠন করবেন, যেটি বর্তমান নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে। হামাসের হামলার পর থেকে দেশের যুদ্ধ পরিচালনায় নেতানিয়াহুর ভূমিকার লাপিদ এবং বেনেট উভয়েই কঠোর সমালোচক ছিলেন। লাপিদ ইরানের সঙ্গে সম্মত হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতিকে একটি রাজনৈতিক বিপর্যয় হিসাবে আখ্যা দিয়েছেন। তথ্যসূত্র আল জাজিরা।